আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই খুশির দিনেও ইরানে হামলা করায় আমরা আজকে আলোচনা করব মুসলিম জাতির অনৈক্য। এই অনৈক্যের পিছনে যে কারণ, ঐতিহাসিক এবং ধর্মীয় যে কারণগুলো রয়েছে তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মুসলিম জাতি বর্তমানে শিয়া সুন্নি মতপার্থক্য এই আলোচনার ঘেরাকলে। মধ্যপ্রাচ্যের শিয়া সুন্নি আলোচনা এখন বাংলাদেশেও, তাই আমরা এই বিষয়েও আলোচনা করব তিনটি মতবাদ, যে এনিমিস এনিমি ইজ মাই ফ্রেন্ড। ভারতের একজন অর্থনীতিবিদের এই এনিমিস এনিমি ইজ মাই ফ্রেন্ড তত্ত্ব এবং শিয়া সুন্নি ঘেরাকলে মুসলিম জাতি, ইসলামী বিশ্বের তিনটি বড় বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়, তেহরান বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয়, অর্থাৎ মদিনা ইউনিভার্সিটি, তেহরান ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি। আলোচনা করব ইসরায়েল ইজ দ্য ফাদারল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া ইজ দ্য মাদারল্যান্ড। এ কথার অর্থ কী? মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য হিজরত অপরিহার্য হয়ে পড়েছিল কেন, এবং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মক্কা বিজয়ের পরেও তিনি কেন মদিনা থেকে মক্কায় অবস্থানের জন্য আসেন নাই। এখন আসি আমরা মূল আলোচনায়। আজকে পবিত্র ঈদের দিন। মুসলিম জাতির জন্য এটা একটা খুশির দিন। দুই ঈদ হলো মুসলমানদের জন্য খুশির দিন ইসলামী শরীয়ত মতে, পবিত্র কোরআন মতে। ঈদুল ফিতর, ঈদুল আজহা। কিন্তু আজকেও এই পবিত্র ঈদের দিনে তেহরানে, ইরানে হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশ ইসরায়েল। আজকেও বেশ কয়েকজন জেনারেল সহ সাধারণ জনগণের জানাজা অনুষ্ঠিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হওয়া জেনারেলদের। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু হামলা করেছে, সেহেতু ইরানও মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে আজকের এই দিনেও হামলা করেছে। এখন ঘাঁটিগুলো কোথায়? ঘাঁটিগুলো হলো মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো। এখন মুসলমানদের জন্য আজকের এই দিনে খুশির দিন, কিন্তু মিডল ইস্টে চলছে যা, তার একটা ঐতিহাসিক
প্রেক্ষাপট রয়েছে এবং এই ঘটনার পিছনে কি কারণ রয়েছে তা আপনারা নিশ্চয় জানেন। মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরানে হামলা করেছে, সেই হামলার মূল কারণ হলো ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আছে বা ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে। এই অভিযোগে ইরানের উপরে হামলা করেছে এবং বলছে ইরান অন্যান্য রাষ্ট্রের জন্য ঝুঁকি হবে, সে কারণে ইরান পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হতে পারবে না। এই হচ্ছে তাদের যুক্তি এবং সে কারণে তারা ইরানকে টার্গেট করেছে। এখন কথা হচ্ছে যে বিশ্বের অন্যান্য দেশে আমেরিকা, রাশিয়া, চীন, ইন্ডিয়া, পাকিস্তান যদি পারমাণবিক অস্ত্র বানাতে পারে বা রাখতে পারে, ইরান রাখলে মার্কিন যুক্তরাষ্ট্রের অসুবিধা কোথায়? নিশ্চয় সেটির মাথা ব্যথার তাদের কারণ আছে এবং সেই কারণগুলো ঐতিহাসিকগণ ব্যাখ্যা করেছেন যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না যে আরেকটি মুসলিম রাষ্ট্রে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হোক। আচ্ছা, এটা মার্কিনদেরা চায় না, ইসরায়েল চায় না, এটা তাদের জন্য স্বাভাবিক হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে এরকম অনৈক্য কেন? আজকে শিয়া সুন্নি গেরাকলে মুসলিম জাতি, ইরানিরা যে শিয়া, এটা কি ওনারা আজকে নতুন হয়েছেন নাকি আগে থেকেই আছেন? শিয়া এই মতবাদ, এটা একটা ইসলামী মতবাদ। শিয়াদেরকে যারা সুন্নি, কয়েকজন কিছু আলেম আছে, তারা মুসলমান মনে করতে চান না। যেমন আমাদের বাংলাদেশে মৌলানা আব্বাসী সহ আরও কয়েকজন ইতিমধ্যে বলেছেন যে শিয়ারা যে মুসলিম নয়, তারা আমাদের পবিত্র কোরআনকে পরিবর্তন করেছে, এই জাতীয় কথাবার্তা বলতেছে। কিন্তু ইরানের যে শিয়ারা বলতেছে এগুলো সঠিক নয়, যে পবিত্র কোরআনে আছে আমরা হজ করি, আমরা ইসলামী সম্পূর্ণ শরীয়তে বিশ্বাসী। এখন যাই হোক, এই বিষয়ে বিস্তারিত আর গেলে অন্যগুলো আলোচনা করতে পারবো না। ইতিপূর্বে আমি একটা ভিডিও এই বিষয়ে দিয়েছিলাম। এখন কথা হচ্ছে এখন কেন ওনারা এই কথাগুলো তুলতেছেন, শিয়া সুন্নি এই সমস্ত বিষয়গুলো। এখন আমরা যাদেরকে আসলে সুন্নি বলি, ধরেন এখন সুন্নি রাষ্ট্র হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা আরব রাষ্ট্রগুলো বলে, যে সৌদি আরব সহ অপরাপর আরব রাষ্ট্রগুলো। আবার বাংলাদেশের মৌলানা মৌলবীরা তাদেরকে কিন্তু সুন্নি মনে করে না। যেমন সৌদি আরবে যারা আছে তাদেরকে আমাদের দেশের মৌলানা মৌলবীরা সুন্নি মনে করে না। যেমন ইদানিংকালের আবুল কালাম বয়াতি, মৌলানা আবুল কালাম সাহেব, আমাদের আঙ্গুনিয়া বাড়ি সম্ভবত, উনি কিন্তু এই আরবিয়াদেরকে ওহাবি বলে এবং বাংলাদেশেও বলে যে ওহাবিদেরকে কোনো মেয়ে বিয়ে দেওয়া যাবে না, ওহাবিদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, ওহাবিরা হিন্দুদের থেকেও খারাপ। আবুল কালাম বয়ানি আবুল কালাম বয়ানি বলছেন। আচ্ছা, কথা হলো তাহলে আমরা জাতিটাকে কয়টা ভাগে ভাগ করতেছি?
আরবীয়রা, সৌদি আরবের লোকজন যাদেরকে সুন্নি বলে, আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, আমাদের বাংলাদেশে তাদেরকে আবার কিন্তু ওহাইয়ে বলা হয়। অর্থাৎ আবুল মানে নজদি যে ওহাইয়ে মতবাদ চালু করছে সৌদি আরবে। এখন সৌদি আরব বলতেছে ওনারা সুন্নি, ইরান শিয়া। সে কারণে ইরানে যে হামলা করতেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, ইতিমধ্যে বেশ কয়েকজন মৌলানা বলছে যে ইরানিরা ইহুদির থেকেও খারাপ, শিয়ারা ইহুদির থেকেও খারাপ। আচ্ছা, এখন এই কথাগুলো তুলে যে মুসলিমদের যে একটা ঐক্য, সেটা ফাটল ধরাবার চেষ্টা করতেছে। এবং ওনারা কোন দৃষ্টিতে কথাগুলো বলতেছে, ওনারাও কিন্তু আমাদের দেশে বিশ্ববরণ্য আলেম, দেশবরণ্য আলেম, বিশেষ করে যে বললাম 3টি ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, তেহরান ইউনিভার্সিটি অ্যান্ড আল আজহার ইউনিভার্সিটি, এই 3টি ইসলামী বিশ্ববিদ্যালয় হলো সারা ওয়ার্ল্ডে মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা মদিনা ইউনিভার্সিটিকে অনুকরণ করে, তারা শিয়াদেরকে টোটালি পছন্দ করে না। আবার যারা তেহরান ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বা তেহরান ইউনিভার্সিটিটা, তেহরান হলো ইরানের রাজধানী, তেহরান ইউনিভার্সিটি যারা পড়াশোনা করে তারা হলো শিয়া মতবাদে অনেকটা বিশ্বাসী। আচ্ছা, এখন দেখেন যারা আবার আল আজহার ইউনিভার্সিটিতে পড়ে, আর আল আজহার ইউনিভার্সিটি হলো মিশর। যেন আমাদের দেশেও বেশ কয়েকজন মৌলানা মৌলবীর নামের পিছে আজহারি লেখা আছে। এই আজহারি লেখার মূল কারণ হলো ওনারা আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে আসছেন। এবং যারা অনেকে আলেম আছে যারা নামের পিছে মাদানি লেখেন, তারা মাদানি মানে মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ছেন। তেহরান ইউনিভার্সিটিতে যারা পড়ছে তারা কিন্তু আমাদের দেশে খুব কম। যাই হোক, ওটাও আছে, কয়েকদিন আগে আমি ভিডিওতে একটা দেখছি। এখন এই আল আজহার ইউনিভার্সিটির যারা কিন্তু পড়াশোনা করছে, ওনাদের এখন কিন্তু বেশি কথাবার্তা পাওয়া যাচ্ছে না। কারণ কি, মদিনা ইউনিভার্সিটি হলো সৌদি আরবের নিয়ন্ত্রণাধীন, এবং সৌদি মতবাদ তারা কি করে প্রচারণা চালায়। তেহরান ইউনিভার্সিটি হলো শিয়া মতবাদ এবং ইরানের পক্ষে প্রচারণা, তাদের পড়াশোনাগুলো ওই লেভেলের। আচ্ছা, আল আজহার কিন্তু দুটির মাঝখানে। আল আজহার ইউনিভার্সিটি হলো, এই আল আজহার নিয়েও কিন্তু অনেকে মদিনা ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করছে তারা প্রশ্ন তোলেন। কীভাবে বলেন যে মিশর যেহেতু অনেক সময়ে সেকুলার স্টেট ছিল অনেক দিন, সে কারণে আল আজহার ইউনিভার্সিটির সিলেবাস অনেকটা পরিবর্তন হয়েছে, এবং তারা মোটামুটি একটা এই যে মিডল সিস্টেমে ওনারা গেছেন। ওনারা হচ্ছেন যে আরবীয় এবং ওয়েস্টার্ন কালচার কিছুটা গ্রহণ করে তারা নাকি আল আজহার ইউনিভার্সিটির সিলেবাসগুলোকে সাজিয়েছেন। যাই হোক, আমার মনে হয় এখন সেখানে দেখবেন যাদের নামের পিছে মৌলানা মৌলভী আল আজহার আছে, তারা কিন্তু এখন এই যে ইরান এবং সৌদি আরবের মধ্যে, বা এই যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে যে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ হামলা করতেছে, এই বিষয়ে কিন্তু তারা কিন্তু বেশি কথাবার্তা বলতেছে না। কারণটা কি, ওনারা বলতেছেন ওনাদের এটা মনে হয় ওইভাবে পড়াশোনা আছে। এখন কথা হচ্ছে, আমরা আরেকটা বিষয় আলোচনা করি, সেটি হলো ভারতের চাণক্য নীতির কারণে যে একটা কথা আছে,
যে এনিমিস এনিমি ইজ মাই ফ্রেন্ড, এই কথাটি কেন বলা হলো? যে শত্রু আমার মিত্র। আপনি দেখবেন যেটা আসলে অনেক সরকার প্রধান রাষ্ট্র এই নীতিটা অবলম্বন করে, এনিমিস এনিমি ইজ মাই ফ্রেন্ড। এখন দেখেন এই নীতিটা কিন্তু ভারতীয় একজন অর্থনীতিবিদের দেওয়া নীতি। ওখানে বলা আছে আপনার প্রতিবেশী আপনার শত্রু, যারা প্রতিবেশী তারা শত্রু। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে সে কারণে এই নীতিটা গ্রহণ করতে গিয়ে যে ভারত পাকিস্তান শত্রুতা দীর্ঘদিনের, ভারতের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর শত্রুতা আছে। এটা হচ্ছে যে তাদের ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে, নীতিগত কারণে। আসলে এই নীতিটা কিন্তু অনেকেই গ্রহণ করছে। কীভাবে? ধরেন আপনি যদি দেখেন যে আপনার ভারতের যে নীতি, যে পাকিস্তান হলো ভারতের অত্যন্ত নিয়ারেস্ট স্টেট, একটা পার্শ্ববর্তী রাষ্ট্র, কিন্তু পাকিস্তানকে ভারত টোটালি লাইক করে না, দেখতে পারে না, সবসময় তার সাথে যুদ্ধ চলে। এই চাণক্য নীতির কারণে দেখবেন পাকিস্তানের সাথে আসলে সম্প্রতি আফগানিস্তানের একটা হামলা হয়েছে। অর্থাৎ এই নীতিটা দেখা যাচ্ছে প্রতিফলিত হচ্ছে। এখন ধরেন ইরানের সাথে যুদ্ধ হচ্ছে, যে কার যুদ্ধ হলো? মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলের। কিন্তু ইরান হামলা করতেছে সৌদি আরবে, পার্শ্ববর্তী অন্যান্য কাতারে, কুয়েতে, অন্যান্য রাষ্ট্রগুলোতে। কেন? কারণ এটাই হচ্ছে যে চাণক্য নীতির বৈশিষ্ট্য, এনিমিস এনিমি ইজ মাই ফ্রেন্ড। অর্থাৎ আমেরিকার যারা বন্ধু তারা আমার শত্রু। ইরান মনে করতেছে যে আমেরিকার যারা বন্ধু তারা আমার শত্রু। এখন দেখেন এই কারণে, যে চাণক্য নীতির কারণে আসলে যে মধ্যপ্রাচ্যের, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রকে স্থান দিয়েছে, যে ঘাঁটি দিয়েছে আরব রাষ্ট্রগুলো, সেগুলোতে হামলা হচ্ছে। কারণ কি? মার্কিন যুক্তরাষ্ট্রের অত দূর গিয়ে ইরানের পক্ষে হামলা করাটা কঠিন। সে কারণে পার্শ্ববর্তী যে সমস্ত রাষ্ট্রগুলো তাদেরকে ঘাঁটি দিয়েছে ওগুলোতে হামলা হচ্ছে, এবং ইসরায়েলেও হামলা করতেছে। ইসরায়েলও কিন্তু এখানে হামলা করতে। আরেকটা জিনিস দেখেন, যে প্রতিবেশী শত্রু, ইরানের শত্রু হচ্ছে ইসরায়েল, ইসরায়েলের শত্রু হচ্ছে ইরান। এনারা কিন্তু অনেকটা প্রতিবেশীর মতো। ফ্রান্স তো আর এসে এখানে হামলা করতেছে না, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ফ্রান্স সহ তার মিত্র দেশগুলোকে আহ্বান জানিয়েছে। অথচ ইসরায়েল এবং ইরান, প্যালেস্টাইন, এই রাষ্ট্রগুলো পাশাপাশি, যদিও বা জোরপূর্বকভাবে প্যালেস্টাইনের অনেক অংশকে ইসরায়েল দখল করে নিয়েছে। ভারতের একটা সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য বহির্বিশ্বে আবার তোলপাড় সৃষ্টি হয়েছে। যে কি, এই যুদ্ধের আগে ভারতের প্রধানমন্ত্রী গিয়েছিলেন ইসরায়েলে। সেখানে তিনি বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে বলেছেন, ভারত ইজ দ্য মাদারল্যান্ড অ্যান্ড ইসরায়েল ইজ দ্য ফাদারল্যান্ড। তাহলে ভারত যদি মাদারল্যান্ড হয়, ইসরায়েল হচ্ছে ফাদারল্যান্ড। কার বক্তব্য মতে? মোদি
ভারতের 120 কোটি বা 140 কোটি মতান্তরে লোকের জনগণের দেশের প্রধানমন্ত্রী বলতেছে যে ভারত ইজ দ্য মাদারল্যান্ড অ্যান্ড ইসরায়েল ইজ দ্য ফাদারল্যান্ড। তাহলে এই মোদির এই ভাষণটাও আরব রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান তারা অনুধাবন করতে পারেন নাই। আচ্ছা, ইসরায়েল যদি ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর নিকটে তার জনগণের জন্য বা তার দেশে বসবাসকারী ইসরায়েল জনগণের জন্য ফাদারল্যান্ড হয়, মানে ইসরায়েলকে যদি ফাদারল্যান্ড হিসেবে ট্রিট করে, অথচ ইসরায়েলের হচ্ছে যে আরব রাষ্ট্রগুলো শত্রু রাষ্ট্র, তাহলে ভারত কিন্তু খুব কৌশলে এখানে যেটাকে বলে যে কূটনীতিতে ভারত, এই জন্যে বলা হচ্ছে যে কূটনীতিতে ভারত অনেক এগিয়ে। ভারত কিন্তু ইসরায়েলের সাথেও ভালো সম্পর্ক, আবার মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সাথেও ভারতের খুব ভালো সম্পর্ক আছে। ইসরায়েলে আগে কিছু ফিলিস্তিনি লোকজন কাজ করত, চাকরি করত। তাদের ছিল কি, অনেকের ধারণা 100% ইহুদিরা ইসরায়েলে বসবাস করছে তা নয়, এখানে কিন্তু 20% মুসলমানও আছে, প্রায় 20%। যে কারণে, এবং ইসরায়েল হচ্ছে যে একটা প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে একটা রাষ্ট্র, তার লোকসংখ্যা কম কিন্তু প্রযুক্তিগত দিক থেকে ইসরায়েল উন্নত। সে কারণে বলা হয়ে থাকে আমরা মুসলমানরা কিনি আতর, গোলাপ, খুশবু, আর ইসরায়েলিরা কিনে অস্ত্র। ইসরায়েলিরা বানায় অস্ত্র, ইসরায়েলিরা আনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ফ্রান্স থেকে বা বিশ্বের বড় বড় দেশগুলো থেকে অস্ত্র এবং বিমান, আর আমরা মিডল ইস্টের সৌদি আরব অন্যান্য রাষ্ট্রগুলো কিনে হলো ফ্রান্স সহ অন্যান্য দেশ থেকে খুশবু, আতর, গোলাপ। একটা আতরের বলা নাকি দাম হচ্ছে বাংলাদেশের মুদ্রা 4 লক্ষ 5 লক্ষ টাকা। এইগুলো হচ্ছে যে আমাদের আরব রাষ্ট্রের শেখ সাহেবরা ব্যবহার করেন। আচ্ছা, এই যে স্যান্ড আপনারা ব্যবহার করেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা স্যান্ডের জন্য ব্যবহার করেন, ব্যয় করেন। ইসরায়েল একটা ছোট রাষ্ট্র, 1 কোটির মতো দেশ, আপনাদের কি একটু লজ্জা হয় না যে ইসরায়েলের মতো একটি দেশ আপনারা সমস্ত মিডল ইস্টকে তটস্থ করে রেখেছে? কিসের বলে? মুসলমানদের কাছে আজকে মুসলমানরা কি মেধাহীন হয়ে গেছে? মুসলমানরা কি বিবেকহীন হয়ে গেছে? মুসলমানরা কি বুদ্ধিহীন হয়ে গেছে? মুসলমানদের কি যুদ্ধ করার যে সাহসিকতা, শক্তি, এগুলো আজকে মুসলমানরা হারিয়ে ফেলেছে? 120 কোটি মুসলমান, সারা বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান। আজকে আমরা বিজাতিরা তো সেজন্যই বলতেছে মুসলমানরা যে জায়গায় যায় সেই জায়গায় লাথি খাই। আজকে আমরা ইসরায়েলের জাতির লাথি খাচ্ছি। দেশটা ছোট, শক্তি সামর্থ্য তাদের কতটুকু যদি আপনি গবেষণা করে দেখেন তাদের এই শক্তির মূল পিছনে কারণটা কি? তারা হলো মেধার ক্ষেত্রে তারা অর্থ ব্যয় করে, তারা ব্যয় করে সামরিক খাতে, আর আমাদের আরব রাষ্ট্রগুলোর শেখ সাহেবরা ব্যয় করে বিলাসিতার ক্ষেত্রে। আতর, গোলাপ, খুশবু যাদের প্রধান হয়ে গেছে, আজকে পবিত্র ঈদের দিনেও আজকে মারতেছে ইসরায়েল, আমেরিকা। আজকে ভাইয়ের শত্রু, আজকে ভাইয়ের শত্রু। সে কারণে বলছে ইনিমি সিনিমি ইস মাই ফ্রেন্ড, প্রতিবেশীর সাথে প্রতিবেশী সম্পর্ক থাকবে না। ভারতের চাণক্য যে অর্থনীতির ক্ষেত্রে যে কথা বলেছে সেটি ভারত গ্রহণ করে এগিয়ে যাচ্ছে, যে প্রতিবেশীর কাছ থেকে আপনি সাধারণত
কোনো সুযোগ সুবিধা পাবেন না। আসল থিওরিটাও উনি কিন্তু এই চাণক্যদেবের যে থিওরি, এই থিওরিটাও কিন্তু মুসলমানদের থেকে নেওয়া হয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আমি দেখলাম 610 খ্রিস্টাব্দে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যখন ঐশী বাণী আসে, তিনি যখন 610 খ্রিস্টাব্দ থেকে ইসলাম প্রচার শুরু করলেন, তখন মক্কার মুসলমানরা ওনাকে মেনে নিলেন না এবং ওনার বিদ্রোহ করতে শুরু করলেন। ওনাকে শেষ পর্যন্ত মক্কায় থাকতে দিলেন না। মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে সড়ক পথে 1000 কিলোমিটার। এটা আমি ইয়া থেকে বলতেছি। আর আকাশপথে হলো 750 কিলোমিটার। তাহলে মক্কা থেকে মদিনায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হিজরত করলেন কেন? কারণ 622 খ্রিস্টাব্দে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। কেন? যখন মক্কায় ইসলাম প্রচার করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন প্রথমেই কালমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণী প্রচার করতে লাগলেন, পবিত্র কোরআনের বাণী আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করতে লাগলেন, তখন মক্কার মুশরিকরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীব্র বিরোধিতা শুরু করলেন। আবু জাহেল, আবু লাহাব সহ যে মক্কাবাসী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তীব্র নির্যাতন শুরু করলেন। সূরা লাহাব তো সে কারণেই, এদের নির্যাতনের কারণে আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রীকে কেন্দ্র করে হয়েছে। আচ্ছা, তাহলে ইনি চলে গেলেন কোথায়? মদিনায়। মদিনা হলো মক্কা থেকে 1000 কিলোমিটার দূরে। মক্কা এবং মদিনায় ফাড়ি দিতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সময় লেগেছে। কারণ তখন আরব্য দেশটা পর্বতময়। 1400 বছর আগে এখনকার মতো যান চলাচল ছিল না, যানবাহন ছিল না। তখন খুব কষ্ট করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয় সাহাবাদের নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই হিজরতটা কিন্তু আল্লাহর নির্দেশে হয়েছে। সেজন্যই বলা হয়ে থাকে হিজরতের আগের সাহাবা এবং পরের সাহাবা, মক্কা বিজয়ের আগের সাহাবা এবং মক্কা বিজয়ের পরের সাহাবাদের মধ্যে অনেকটা পার্থক্য আছে। মক্কা বিজয়ের আগের সাহাবারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন, কোনো চাপে পড়ে নয়, অন্তর থেকে ইসলাম গ্রহণ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই শ্রেণীর যারা সাহাবা, এই শ্রেণীর সাহাবাদের সাথে পরে যারা মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছেন, যেমন হযরত আবু সুফিয়ান বা আরও যারা মক্কা বিজয়ের পরে যে ইসলাম গ্রহণ করেছেন, ইনাদের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে।
তো যদিও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন যে আমার সাহাবাদের মধ্যে পার্থক্য করার দরকার নাই, কিন্তু এক কথা তো ঠিক যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এগুলো হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মক্কা বিজয়ের পরে মক্কার জনগণ বলেছিলেন যে আপনি এখন তো আর আমাদের শত্রু নন, এখন তো মক্কা বিজয় হয়েছে, মক্কা ইসলাম জারি হয়েছে, মক্কার জনগণ ইসলামকে মেনে নিয়েছে, সুতরাং আপনি এখন মক্কায় চলে আসেন, মক্কায় থাকেন, মক্কায় থেকে যান। আল্লাহর নির্দেশে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিন্তু মক্কায় আসেন না, তিনি হজের জন্য এসেছেন, তিনি কিন্তু সপরিবারে বসবাস করার জন্য মক্কায় আসেন নাই। কিন্তু মক্কা হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ফাদারল্যান্ড অ্যান্ড মাদারল্যান্ড। সেই ফাদারল্যান্ড মাদারল্যান্ডে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আসেন নাই। কারণ কি? ঐতিহাসিক অনেক কারণ আছে, এগুলা যে অনেক বড় বড় মৌলানারা অনেক গবেষণা করেন, কিন্তু কেন আসেন নাই? হিজরতের এটা হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য। আপনি দেখবেন গৌতম বুদ্ধের জন্ম কিন্তু ভারতে, গৌতম বুদ্ধ ধর্ম প্রচার করছেন ভারতে প্রথম, কিন্তু সেই গৌতম বুদ্ধ ধর্মটা ভারতে ডেভেলপ হয় নাই। গৌতম বুদ্ধের ধর্ম, বৌদ্ধ ধর্ম সম্প্রসারিত হয়েছে জাপানে, চীনে, কোরিয়ায়, কোরিয়ায় বা অন্যান্য দেশে। কিন্তু যেখানে গৌতম বুদ্ধের জন্মস্থান, যে ফাদারল্যান্ড কিংবা মাদারল্যান্ড, সেখানে কিন্তু থাকতে পারে নাই। সেজন্যই এ চাণক্য যে মতবাদটা দিয়েছেন, আসলে উনি বিশ্বের পুরনো ধর্মগুলোকে উনি গবেষণা করেছেন, গবেষণা করে বলেছেন যে আসলে আপনি প্রতিবেশীর কাছ থেকে বেশি সুবিধা আদায় করতে পারবেন না, প্রতিবেশীর দোকান থেকে সদাই করে আপনি বেশি লাভবান হবেন না। এই নীতিটা কিন্তু ভারতও গ্রহণ করেছে। চাণক্য হলো একজন অর্থনীতিবিদ, উনি অর্থনীতির উপরে গবেষণা করতে গিয়ে বলেছেন যে প্রতিবেশীর দোকান থেকে আপনি মাল কিনলে মনে করবেন যে উনি আপনার প্রতিবেশী, কিন্তু উনি দাম নেবেন বেশি। আবার প্রতিবেশীর কাছে আপনি বিক্রি করতে গেলে দাম পাবেন কম। সুতরাং এর থেকে বরং বাইরে বিক্রি করতে পারলে আপনার জন্য সুবিধা, কারণ আপনি তার সাথে দরাদরি করতে পারবেন, দামাদামি করতে পারবেন, বেশি দামে বিক্রি করতে পারবেন, কিন্তু আপনি আপনার প্রতিবেশীর সাথে সেটা পারবেন না। এই হচ্ছে চাণক্যদেবের যে অর্থনীতির মূল সংজ্ঞা। আসলে কথা তো ঠিক। আপনি দেখেন বাংলাদেশেও আপনি আপনার ভাইয়ের সাথে আপনি সুসম্পর্ক রক্ষা করতে পারছেন না, কারণ কি? এগুলো ঐতিহাসিকভাবে হয়ে আসছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মক্কায় জন্মগ্রহণ করেও মক্কায় হযরত মুহাম্মদ ইসলামের ফাদারল্যান্ড মাদারল্যান্ড হওয়ার পরেও মক্কায় থাকতে পারেন নাই। আবার গৌতম বুদ্ধের জন্মস্থান ভারতে হলেও তিনি ভারতে তার ধর্মটাকে প্রতিষ্ঠিত করতে সেভাবে পারেন নাই। যাই হোক, কথা হতে সেজন্যেই এগুলো বিশ্লেষণ করেই বলছে। এই কারণে ভারত মনে করে আমার পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের সাথে আমার সুসম্পর্ক রাখলে পরে আমি বেশি লাভবান হতে পারবো না। এটা হচ্ছে চাণক্যদেবের অর্থনীতি থেকে তারা নিয়েছে। কারণ কি? ভারত তো আমার অর্থনীতি সম্পর্কে জানে, আমি কয় টাকা দিয়ে জিনিস উৎপাদন করি এবং কয় টাকা দিয়ে বিক্রি করবো সেটা
পাকিস্তান জানে, সেই কারণে পাকিস্তান থেকে আমিও লাভ করতে পারবো না। সেই জিনিসটা বরং সৌদি আরবে বিক্রি করলে, আবুধাবিতে বিক্রি করলে লাভ করতে পারবো বেশি। সেই কারণে দেখেন আপনি, ভারত সম্পর্ক করেছে ইসরায়েলের সাথে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনাকে আমরা যতই সমালোচনা করি না কেন, উনি কি একেবারে কম বুঝেন আপনি বলতে পারবেন? উনি 140 কোটি লোকের প্রধানমন্ত্রী কি করে হলেন? নিশ্চয় ওনার কিছু জ্ঞান বুদ্ধি ক্যারিশমা তো আছেই। এই ক্যারিশমার একটি হলো, উনি কিন্তু ফরেন পলিসিতে খুব সুন্দরভাবে সবার সাথে ডিলিং করতে পারতেছেন। কীভাবে? উনি যে ইরানের শত্রু হলো ইসরায়েল, ইসরায়েলিদের সাথেও তার সম্পর্ক ভালো, আবার ইরানের সাথেও ভারতের সম্পর্ক ভালো, আবার ভারতের সম্পর্ক মিডল ইস্টেও ভালো। ভারতের সমস্ত বাণিজ্য কিন্তু মিডল ইস্ট কেন্দ্রিক। দেখেন, আবার সেই ভারত কিন্তু আবার বহির্বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রেও সম্পর্ক ভালো। এই যে মার্কিন কূটনীতি বা বিশ্ব ওয়ার্ল্ড কূটনীতিতে যেমন দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনার পাকিস্তানেরও সম্পর্ক ভালো, কিন্তু পাকিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্র আবার আরেক জায়গায় অবিশ্বাস করে। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক ভালো, এবং চীন এবং পাকিস্তান পাশাপাশি, সেই কারণে তাদের মধ্যে একটা যে গভীর সম্পর্ক আছে। আবার ওই ইনুমি ইজ মাই ফ্রেন্ড, পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক, আবার পাকিস্তানের সাথে ভারতের শত্রুতা, আবার ইন্ডিয়ার সাথে চীনের শত্রুতা, লাদাখ নিয়ে যুদ্ধ আছে ত্রিদেশীয়। এই কারণে ইনুমি, যেমন পাকিস্তানের শত্রু হলো ভারত, সেখানে চীন মনে করতেছে যে পাকিস্তান আমার বন্ধু। ইনুমি, ভারতের এনিমি হলো পাকিস্তান, পাকিস্তানের এনিমি হলো ভারত। এখন চায়না মনে করতেছে যে পাকিস্তান ইজ মাই ফ্রেন্ড, কারণ যেহেতু ইনুমি, ভারত হলো ইনুমি স্টেট পাকিস্তান হলো ভারতের ইনুমি স্টেট, আর পাকিস্তানের ইনুমি স্টেট হলো ভারত। সেই কারণে বলছে যে এটা ইনুমি ইজ মাই ফ্রেন্ড। এইভাবে দেখা যাবে যে কি, আমার সাথে যা শত্রুতা, আমার ভাইয়ের সাথে তার বন্ধুত্ব, আমার ভাইয়ের সাথে যার বন্ধুত্ব, তার সাথে আমার শত্রুতা। এটাই হচ্ছে চাণক্য নীতির অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু অর্থনীতিতে আনছে এই বৈশিষ্ট্য। ভারত কিন্তু এটাকে স্টেট পলিসি হিসেবে নিয়েছে। আবার একটা দেখেন, ম্যাকিয়াভেলির যে থিওরি, সেটাতে কি আছে? শাসক হবেন সিংহের মতো বলবান, শিয়ালের মতো বুদ্ধিমান। সেই কারণে আমাদের বাংলাদেশে অতি সম্প্রতি একটা ঘটনা ঘটে গেছে, যে গণভোট নিয়ে। সেটা কি? যে হা না ভোট হলো, সেটা হলো যে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে কেয়ারটেকার গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল যে বাংলাদেশে যে আমরা যে কাজগুলো করেছি, যে 5ই আগস্ট 2024 শেখ হাসিনা যাওয়ার পরে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে, বন্দোবর্তীকালীন সরকারের আমলে যে সমস্ত আইন পাশ হয়েছে, যে সমস্ত কার্যক্রম গ্রহণ করা হয়েছে, এইগুলোকে বৈধতা দিতে হবে, এবং বাংলাদেশ সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, এবং একটি সরকারে একজন ব্যক্তি 2 বারের অধিক প্রধানমন্ত্রী হতে পারবেন না। এইগুলো নিয়ে ওনারা একটা জুলাই সনদ নামে একটা সনদ তৈরি করেছেন,
এই ক্ষেত্রে বিএনপি সহ অন্যান্য দলকে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। বিএনপি প্রথমে নোট অফ ডিসেন্ট নামে 2টা পয়েন্টে অবজেকশন জানিয়েছে। এই 2টা পয়েন্ট কি? একটা হলো এক ব্যক্তি 2বারের অধিক প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই পয়েন্টে। আরেকটা পয়েন্ট আমি তো ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক, এটা ওনারা গ্রহণ করেন নাই। আচ্ছা, না, এটা হলো যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলের প্রধান হতে পারবেন না, দলের প্রধান ব্যক্তি আবার প্রধানমন্ত্রী হতে পারবেন না, এক ব্যক্তি 2টা পদ গ্রহণ করতে পারবেন না। এই 2টা জায়গায় বিএনপি আপত্তি জানিয়েছিল। আচ্ছা, এগুলো নোট অফ ডিসেন্ট বলা হয়। যাই হোক, এগুলো দিয়ে চলে আসছে। জনাব সালাউদ্দিন সাহেবের কথাগুলো বলছেন। এখন পরে যখন দেখা গেল যে ক্যাপ্টেন গভর্নমেন্ট যে হায়ের পক্ষে ভোট না দিলে পরে ওনারা বলছেন যে আমরা ভোট দিব না। আপনারা সিদ্ধান্ত নেন, হায়ের পক্ষে ভোট দিতে হবে, পাস করাতে হবে। যদি পাস না করেন তাহলে কিন্তু আমাদের সরকারটা অবৈধ হয়ে যাবে। পরে ডক্টর ইউনূস সাহেব সহ বাকি সবার একটা শাস্তি টাস্তি হয়ে যেতে পারে। এই শঙ্কায়, এই আশঙ্কায় ওনারা কি করছেন, এই জুলাই সনদের জন্য বাস্তবায়নের জন্য একটা প্রস্তাব এনেছেন। এখন টা একই দিনে 2টা ভোট হয়েছে। 2টা ভোট হওয়ার প্রেক্ষিতে যে হায়ের পক্ষে 68% ভোট পড়েছে, 68 বা 70, আবার বিএনপি প্রায় 49% ভোট পেয়েছে, 50-এর কাছাকাছি। বিএনপি সরকার গঠন করেছে। এখন ওনারা দ্বিতীয় শপথ গ্রহণ করেন নাই, অর্থাৎ ভোটের যে ওনারা যে বাস্তবায়নের জন্য, যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে ভোটটা হয়েছে এটাকে ওনারা এখন মানছেন না। এখন ওনারা বলতেছেন যে এতে আমরা জুলাই সনদের বিষয়ে যে শপথটা সেটা আমরা নেব না, এটা সাংবিধানিক না, এটা অসাংবিধানিক হয়ে যাবে। এখন যারা ক্যাপ্টেন গভর্নমেন্টের আছে বা রাজনীতি বিশ্লেষক অনেক আছেন, জামাতের লোকজন, ওনারা বলতেছেন যে এটা যদি হয় তাহলে ক্যাপ্টেন গভর্নমেন্টের আমলে যে নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনটাও অবৈধ হয়ে যাবে এবং অনেক কিছুই যে আইন হয়েছে সে আইনগুলো আবার চ্যালেঞ্জের মুখে পড়বে। ডক্টর ইউনূস সহ অন্যান্য যারা উপদেষ্টা ছিলেন তাদের একটা পানিশমেন্টের ব্যবস্থা আবার হয়ে যেতে পারে, কারণ শেখ হাসিনার আমলে যেই সংবিধানটা সংশোধন করা হয়েছে, অর্থাৎ সংবিধানকে একটা লক সিস্টেমে নেওয়া হয়েছিল, সেই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে পরে যে সংবিধানটা শেখ হাসিনা এনেছিলেন সেই সংবিধানে আবার ফেরত যাবে। যদি তাই হয় তাহলে এই সরকারটা অবৈধ হয়ে যাবে, এবং অবৈধ হয়ে গেলে পরে তারা কেন অবৈধভাবে ক্ষমতায় ছিলেন, বিভিন্ন আইন পাস করলেন, এতে করে ওদের আবার শাস্তি হয়ে যেতে পারে, এই আশঙ্কা ওনাদের কাছে রয়েছে। সেই কারণে তারা এটা নিয়ে জাতিসংঘ পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব অবজেকশন করেছে। যাই হোক, এইটাকে বলে যে শাসক হবেন সিংহের মতো বলবান, শিয়ালের মতো বুদ্ধিমান। এটা হচ্ছে যে এমন ম্যাকিয়াভেলির মতবাদ, দার্শনিক ম্যাকিয়াভেলি। যারা রাজনীতি বিজ্ঞানের গবেষণা করছে, যারা রাজনীতিবিজ্ঞানের ছাত্র, তারা এটা জানেন যে ম্যাকিয়াভেলি বলছেন যখন আপনার যা প্রয়োজন আপনি তার জন্য তা বলে দিবেন, প্রয়োজনে কি হবে না হবে সেটা দেখা যাবে, প্রয়োজনে আপনি উল্টে যাবেন, কিন্তু আপনার যেহেতু এখন এটা প্রয়োজন আপনি সেটা বলবেন। কারণ কি, এটাকে বলে ম্যাকিয়াভেলি, তীব্র ম্যাকিয়াভেলি। কারণ আপনি আপনার রাষ্ট্র চালাইতে গেলে, আপনি ক্ষমতায় যেতে গেলে, ক্ষমতায় থাকতে গেলে আপনাকে এই কুটচাল অবলম্বন করতে হবে। এখন দেখা যাচ্ছে যে ওনারা অনেকে বলতেছে আমরা যদি সেদিন যে ডক্টর ইউনূস সাহেব সহ ক্যাটেগরি গভর্নমেন্টের যারা ছিল তাদের ভোটে ভোট দেওয়া এই প্রস্তাবটা মেনে না নিতাম তাহলে কিন্তু তারা ভোটটা দিত না। তাহলে বোঝা যাচ্ছে যে কি, ওনারা সেদিন এই ম্যাকিয়াভেলি থিওরিটা গ্রহণ করেছেন। যাই হোক, অনেক কথাই বললাম। আমার
ভিডিওতে দেখাচ্ছে অনেক টাইম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে আসলে বিশ্ব মানচিত্র কী হয় বোঝা যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র এখন হামলার উপর হামলা করতেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এখন মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকেও আবার ডাকতেছে, বলছে আসেন আপনারা সহ যুদ্ধে অংশগ্রহণ করেন। এই যদি হয়, আবার ইরানও মরিয়া, ইরানের অনেক সৈন্য মারা গেছে, ওদের প্রধান নেতা সহ অনেক নেতায় মারা গেছে, তারপরেও ইরান মরিয়া। সেজন্য বলা হচ্ছে যে আরব বিশ্বে কিছু রাষ্ট্রের হয়তো আগামীতে আবার যে মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে। আমাদের অনেকের আশঙ্কা যে ইরান যদি জয়ী হয় তাহলে একরকমের হবে, আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি এই যুদ্ধে জয়ী হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কিন্তু আবার হজ করতে যেতেও কিন্তু তাদের কোনো অনুমতি নিতে হবে কিনা এই নিয়েও অনেক চিন্তা ভাবনা আছে। কারণ হরমুজ প্রণালী বলেন আর তরমুজ প্রণালী বলেন, যেটাই বলেন না কেন, এই হরমুজ প্রণালী আর তরমুজ প্রণালী নিয়ে অনেক আলোচনা চলতেছে। এইটা নিয়ে যে অনেক ধরনের আলোচনা, সমালোচনা, গবেষণা হচ্ছে, কে কখন কোন দিকে বন্ধ করে দেয় এই নিয়ে হচ্ছে। এখন যুদ্ধের নতুন নতুন দেশ আবার জড়িত হয়ে যাচ্ছে। বাংলাদেশি বাইরা, প্রবাসী বাইরা মিডল ইস্টে আছে, সৌদি আরবে, আমারও 2 ভাই আছে মধ্যপ্রাচ্যে। আমরাও আশঙ্কায় আছি যে আসলে এখন সকলের জীবন একটা সংকটাপন্ন। আমাদের কাছে খুশির ঈদ আজকে আসলে অনুধাবন করতে গেলে খুশির ঈদ হিসাবে মনে হচ্ছে না। কারণ মুসলিম বিশ্বের যাদেরকে আমরা মডেল রাষ্ট্র মনে করি, সেই মডেল রাষ্ট্রগুলো আজকে আক্রান্ত। যেটা মুসলমানদের তীর্থস্থান, আমরা যেখানে হজ করতে যাই, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, সেই সৌদি আরব আজকে আক্রান্ত হচ্ছে। যেখানে কারবালার ময়দান আক্রান্ত হচ্ছে, যেখানে বিশ্বের বাসা 3টি ইউনিভার্সিটি রয়েছে, তার মধ্যে 2টি জায়গায় যে মদিনা ইউনিভার্সিটি এবং তেহরান ইউনিভার্সিটি, এই এলাকাগুলোতে আজকে আক্রান্ত হওয়ার সম্মুখভাবে রয়েছে সৌদি আরবের কয়েকজন ভাই। এবং মিডল ইস্টে যারা আমাদের আত্মীয়স্বজন আছে, প্রায় সময় ফোনে কথা হয়, অনলাইনে কথা হয়, বলতেছে যে আমাদের জন্য একটা দোয়া করবেন, আমরা খুবই নিরাপত্তাহীনতায় আছি, আমরা এখন বাইর হতে পারতেছি না। সবসময় সাইরন দিলে যে বাইর হতে হয়, সাইরন দিলে আবার ঢুকতে হয়। এখন আমাদের উপরে একটা নিষেধাজ্ঞার মতো চলাফেরা, একটা নিষেধাজ্ঞার মতো অবস্থা আছে। এখন সারা বিশ্বে মুসলমানদের জন্য একটা পরীক্ষা। তাই যদিও খুশির ঈদ, আমাদের আসলে আমাদের অন্তর থেকে এই খুশিটা আমরা পালন করাটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। কারণ আমার ভাইয়েরা নিরাপত্তাহীন। আমার আপন 2 ভাই আছে, হাজার হাজার আত্মীয়স্বজন আছে, লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসী বাইরে আছে। তাছাড়া মুসলিম বিশ্বের সকলেই তো আমাদের ইমানি ভাই। ইমানি ভাই ভাদু, এখানে অনেক ভারতীয় নাগরিক আছে, বিশ্বের অনেক দেশের মানুষ এখানে আছে। সবার জানমালের নিরাপত্তার জন্য আমরা উদ্বিগ্ন। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। আমাদের চিন্তা করতে হবে আমরা সবাই মানুষ। সুতরাং মানুষ হিসাবে আমরা কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি ইত্যাদি বাদ দিয়ে আমাদের প্রত্যেকের জানমালের নিরাপত্তার জন্য সকল ধর্মের মানুষগুলোকে এগিয়ে আসতে হবে। আমেরিকা যদি মনে করে মধ্যপ্রাচ্যে হামলা করে আমি মুসলমান মারতেছি, ইসরায়েল যদি মনে করে মধ্যপ্রাচ্যে হামলা করে আমি মুসলমান মারতেছি,
এই যদি হয় আপনাদের মনোভাব, তাহলে কিন্তু ভবিষ্যতে এটা একটা ধর্মীয় যুদ্ধে রূপান্তর হয়ে যাবে। অথচ এটা তো হওয়ার কোনো কথা না। যে আমাদের মদিনা সনদে তো আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর কাছে নিরাপদ হতে হবে, সেটা হোক মুসলমান, হোক খ্রিস্টান, হোক ইহুদি, হোক বৌদ্ধ, হোক হিন্দু, হোক সনাতনী। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর কাছে নিরাপদ হতে হবে, এটা হলো মুসলমানদের নীতির অন্যতম বৈশিষ্ট্য, ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু বাকি যে কথাগুলো আছে, যে যে চাণক্যতন্ত্র বা অমুকতন্ত্র, এগুলো হচ্ছে মানব সৃষ্ট, এবং এই তন্ত্রগুলো গ্রহণ করলে পরে অনেক সময়ে যদিও বুদ্ধিভিত্তিক করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা যায়, রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করা যায়, ক্ষমতায় থাকা যায়, কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে পরে আপনি তো একজন মানুষ হত্যা করতেছেন। মুসলমান হোক আর হিন্দু হোক, আপনি কি একটা মানুষ বানাইতে পারবেন? মার্কিন যুক্তরাষ্ট্র হাজারো অস্ত্র বানাইতে পারে, কিন্তু একজন মানুষ বানানোর ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের কি আছে? ইসরায়েল হাজারো অস্ত্র বানাইতে পারে, ইসরায়েলের কি একজন মানুষ বানানোর ক্ষমতা আছে? আজকে ইসরায়েলের সাধারণ জনগণ ফালিয়ে ফালিয়ে বিশ্বের বিভিন্ন দেশে চলে যাচ্ছে। কারণ কি? যে ইসরায়েল যেমন হামলা করতেছে ইরানে কিন্তু ইসরায়েলে হামলা করতেছে, সেখানে বেসামরিক লোক মারা যাচ্ছে, হাসপাতালে আঘাত হচ্ছে, স্কুলে হামলা হচ্ছে। তাহলে যুদ্ধ করলে কিন্তু দুই পক্ষেরই ক্ষতি। সুতরাং আমি মনে করি এই যুদ্ধটা থামানো দরকার। আর আমাদের মাওলানা মৌলবীদেরও দরকার যে এই মুহূর্তে এসে শিয়া সুন্নি মতবাদ এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি না করা, কারণ এগুলো নিয়ে মুসলমানদের মধ্যে আজীবন পার্থক্য আছে। সৌদি আরবের লোকজন হাম্বলি মাযহাবের, আমরা কিন্তু হানাফি মাযহাবের, বাংলাদেশের মানুষ হানাফি মাযহাবের। তাহলে সৌদি আরবে কি আমরা বাঙালিরা গিয়ে, বাংলাদেশের মানুষ গিয়ে হজ করে না? সৌদি আরবের ইমাম সাহেব কি বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে? মক্কার ইমাম যিনি হজ করান, তিনি তো নিশ্চয় উনাদের হাম্বলি মাযহাবের। তাহলে ওই ইমাম সাহেবকে কি আমরা মানতেছি না? কারণ ইসলামের মূল স্ট্রাকচারে মূল বিষয়গুলো সবার একই। সুতরাং বাইরে বাইরেও গণ্ডগোল থাকতে পারে, কিন্তু যখন দেখবেন যে বাইরের কোনো শত্রুর সাথে যুদ্ধ হচ্ছে, তখন আমাদের সংযত হয়ে কথা বলা দরকার। এইগুলো আমাদের মধ্যে বিভেদকে আরও উস্কে দিচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী 140 কোটি দেশের প্রধানমন্ত্রী হয়েও তিনি ইসরায়েলের মতো একটা ছোট দেশে গিয়ে কেন বললেন যে ইসরায়েল ইজ দ্য ফাদারল্যান্ড? এই ফাদারল্যান্ড বলার একটা কারণ কিন্তু আছে। অর্থাৎ তিনি ইসরায়েলকে এতটুকু গুরুত্ব দিচ্ছেন যে ইসরায়েল ছোট হতে পারে, কিন্তু ইসরায়েলের মধ্যে যে বৈজ্ঞানিক প্রকৌশলগত জ্ঞান রয়েছে সেটা ভারতের দরকার আছে। এবং যে ফ্যালেস্টাইনি লোকজনের যে ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে, সেখানে ভারতের লোকজনকে ওয়ার্ক পারমিট দিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা তাদের স্বার্থটা সেখানে আদায় করে নিচ্ছেন। সুতরাং বিশ্বের মুসলমান আর কতদিন আপনারা স্যান্ড কিনে, আতর গোলাপ কিনে, বিলাসিতা করে জীবন কাটিয়ে দিবেন? যেখানে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি খেজুর দিয়ে ইফতার করতেন, কখনো কখনো 2টি খেজুর পাওয়াও কঠিন হয়ে যেত। সেই মুসলমানরা আজকে ইফতারের সময়ে বিশাল ডালা সাজিয়ে, আরব রাষ্ট্রের লোকজন আস্ত ছাগল সাজিয়ে ইফতার করতেছে। এগুলো কার অবদান? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় যে আরব রাষ্ট্রে
নবীর রাষ্ট্রের মাটির নিচে যে তেল দিয়েছে, স্বর্ণ দিয়েছে, এইগুলোর কারণে আজকে মিডল ইস্টের জনগণ আজকে এই বিলাসিতা করতে পারতেছে। যেই নবী এত কষ্ট করে যাপন করেছে, সেই নবীর দেশে আজকে সেন্ট কেনার জন্য লক্ষ লক্ষ টাকা দেওয়া হয় ফ্রান্সকে, ইতালিকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে আতর গোলাপ কেনার জন্য। একটা আতর বানাইতে পারে না, একটা সেন্ট উন্নত মানের বানাইতে পারে না যে সৌদি আরব। তারা কিনে মিডল ইস্টের যে টাকা পাচার করে বিশ্ব উন্নত দেশে। তাহলে এখন বাবার বিষয় এসে গেছে, বাবার সময় এসে গেছে, আর বেশি দেরি করা যাবে না। গেলে পরে মুসলমানরা তার আত্মমর্যাদা এমনিতেই অনেকটা এখন হারিয়ে ফেলছে, ভবিষ্যতে আরও হারিয়ে ফেলবে। জাতি হিসাবে মুসলমান আমরা উন্নত, কিন্তু আজকে আমরা আশ্রয় চাচ্ছি কার কাছে? আশ্রয় চাওয়ার কথা আল্লাহর কাছে। আমরা আশ্রয় চাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, আশ্রয় চাচ্ছি আমরা বিশ্বের পরাশক্তি অন্যান্য দেশগুলোর কাছে। কই? বিশ্বে মুসলিম রাষ্ট্র 57টি, 200 কোটি মুসলমান আছে। মুসলমানরা অর্থবিত্তে অনেক এগিয়ে, খনিজ সম্পদে অনেক এগিয়ে, কিন্তু মুসলমানরা আমাদের অর্থ শিল্পায়নে আমরা ব্যবহার করি না। আরেকটি ইন্টারেস্টিং বিষয়, আরব রাষ্ট্রে, সৌদি আরবে, কাতারে, কুয়েতে কোনো বাঙালি নাগরিককে কি আপনারা কখনো কোনো সময়ে নাগরিকত্ব দিয়েছেন? দেন নাই। অথচ মার্কিন যুক্তরাষ্ট্রে ওনারা ডিবি ভিসা দিয়ে লোক নিয়ে যায়। কারণ কি? ওনারা মনে করছে যে জনগণ, জনশক্তি একটা রাষ্ট্রের নাগরিক হলে পরে সেই দেশের প্রতি তার একটা মায়া থাকে, একটা শ্রদ্ধাবোধ, একটা অধিকার জন্মায়, দায়িত্ববোধ জন্মায়। আপনারা সৌদি আরবরা, কাতার, কুয়েতরা কি সেইটা বিবেচনা করেন নাই? আপনাদেরও উচিত যে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে বা বিশ্বের গরিব মুসলিম রাষ্ট্রগুলো থেকে কই আপনারা তো আমাদের যে মায়ানমারের লোকজন বাংলাদেশে এসে বসে রয়েছে 10 লাখ, সেখান থেকে 2 লাখ লোককে আপনি সৌদি আরব নাগরিকত্ব দিলে কি আসে যায়? বিশাল রাষ্ট্র। কই আপনারা তো সেটা করবেন না। কারণ কি? এগুলো করলে পরে আপনাদের মুরব্বী রাষ্ট্রের আপনাদের পরামর্শ নিতে হবে। অথচ জনগণও একটা দেশের শক্তি, এই জনশক্তিকে আপনারা কাজে লাগাইতে হবে, ভবিষ্যৎকে চিন্তা করতে হবে। আমরা মুসলমানরা আজকে সব জায়গায় আমরা লাতি উষ্টার মালিক হয়ে যাচ্ছি। বাইকে একটা জায়গায় আশ্রয় আমরা দিচ্ছি না। আমরা সেই আয়ামে জাহেলিয়াতের যুগের মতো আমরা আবার চলে যাচ্ছি। মক্কায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসা যাওয়ার পথে, চলাচল পথে যে আবুল আহাবের স্ত্রী কাঁটা বিছিয়ে দিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাচল পথ বন্ধ করে দিত। এখন আমরা মুসলমানদের মধ্যে সেই বিষয়টা এসে গেছে। আমরা কার চলাচল পথ কে বন্ধ করে দিব, কীভাবে, সেটাই আমরা এখন অবলম্বন করতেছি। হয়তো সে সময় কাটা ছিল, এখন দেওয়াল দেওয়া হচ্ছে। আজকে মুসলিম দেশগুলো দেখেন একটা অন্যের শত্রুতে পরিণত হয়েছে। যাই হোক, আর বেশি বলবো না। ধন্যবাদ সকলকে। বিষয়গুলো চিন্তা করবেন। এখন যদিও আজকে পবিত্র ঈদ, কিন্তু আমরা মুসলিম হৃদয়ে আমরা আজকেও শান্তিতে নাই। কারণ যে জায়গায় আমার মুসলমান ভাইদের রক্ত ঝরতেছে, মুসলিম ভাইদের জানাজা পড়তেছে, সে জায়গায় আমরা যদি খুশি উদযাপন করি, সেটা কি আমাদের সাথে যায় না আমার মতে। যাই হোক, কথা হচ্ছে এখন আমাদের বিষয়গুলো ভেবে দেখতে হবে, চিন্তা করতে হবে। পরমত সহিংসতা আমরা চাই
বহির্বিশ্বের সকল রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক থাকুক, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেমন সম্পর্ক আছে, অন্যান্য দেশগুলোর সাথেও আমাদের সুসম্পর্ক বজায় থাকুক। বহির্বিশ্বে মুসলমানদের একটা সুন্দর অবস্থান হোক, সেটাই আমরা কামনা করছি। শিয়া সুন্নি, ওহাবি সুন্নি, এইগুলো নিয়ে আমরা পরে থাকলে পরে আমাদের আসলে ভবিষ্যৎ ভালো হবে না। আমরা লাতি উষ্টার মালিক হব। আমরা সব জায়গায় মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হয়ে চলতে হবে। যাই হোক, আমি তো আর মৌলানা মৌলবী না, এইটুকু আমার বিবেক বোধ থেকে আমি বললাম। ধন্যবাদ সকলকে। অনেকের ধৈর্যচ্যুতি হয়ে যাবে, সেই কারণে আর বেশি বললাম না, এমনিতেই অনেক কথা বললাম। ধন্যবাদ সকলকে। দোয়া করবেন আমার জন্য, আমিও একটু অসুস্থ, আমার জন্য একটু সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।